শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। কি তোমার মাথাটা একেবারে গেছে দেখছি। কি সব বলছো তুমি? সে বিধবা জানো না? এমন কথা সে কাকে লিখবে? সত্যি তোরই, তোর মতো এমন হাতের লেখা আমি আর কোথাও দেখিনি। কি করে এমন লিখিস বলতো? ওই তোরির সঙ্গে তুমি আর ভাব রাখতে পারবে না। দোষের কিনা সে বিচারে আমার কোনো কাজ নেই। আমি ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না। চুপ, একদম চুপ। ভূচুত কিচ্ছু নয়, মেয়েটার ফিটের ব্যামো ছিল জানো না? তাতেই সব সমস্যা শেষ হবে বলে মনে করছো তুমি? আরে বাড়িতে বাড়ির বাইরে জানাজানি হয়ে যাবে না? তোমার বর যখন জাহাজ থেকে ফিরে আসবে তখন আমায় ভুলে যাবে না তো? জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রিয়তম। আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়তম। প্রাণাধিক প্রিয়তম, ভেবেছিলাম তোমাকে আর একটাও চিঠি লিখব না, কিন্তু পোড়া কপাল এমনই, যত ভাবি তোমাকে ভুলে যাব ততই তোমার কথা আরো বেশি করে মনে পড়ে। কপালের আর দোষ কি বলো, জন্মাবধি তো সেখানে মরণ লেখাই ছিল। মাঝখানে এক ঝলক আলো নিয়ে হঠাৎ তুমি এসে হাজির হলে। তারপর থেকে আমার যে কি হয়ে গেল, না এ কথা আর কাকে বলি। তুমি বুঝবে না প্রিয়, কিচ্ছু বুঝবে না। যদি বুঝতে তাহলে এভাবে আমার সঙ্গে মাগো, দেখো দেখি, সন্ধেবেলায় হিম পড়ছে, এর মধ্যে কেউ ছাদে থাকে? এই যে বৌদিদি, তোমার কি কোনো আক্কেল হবে না গো? ও বাড়ি থেকে কিছু আসেনি না? কথা শোনো, সে নিজে কি একবারও? বলি, তার কি মরার সময় আছে নাকি? তার এখন কি হয়েছে জানো না? হ্যাঁ, ও বৌদিমণি, আরে কাঁদছো কেন? আরে সাবধান সাবধান, উড়ে চলে যাবে যে। আরে কোথায় চললে? ও বৌদিমণি, দাঁড়াও দাঁড়াও। লক্ষ্মীটি বৌদিমণি, দরজাটা খোলো, একটিবার খোলো, একটু কিছু মুখে তোলো। সেই সকাল থেকে কিছু খাওনি, বাড়ির সকলে জানতে পারলে কি হবে বলো তো? কেন কেন তুমি এমন করলে? কেন লক্ষ্মীটি বৌদিমণি, কেন কেন তুমি এমন করলে? কেন 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 প্রিয়তম? বৌদিমণি, তা শোনো বৌদিমণি। যে অল্প বয়সী মেয়েটি একটু আগে ছাদে বসে চিঠি লিখছিল এবং এখন মানদার তাড়নায় ঘরে দরজা বন্ধ করে বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদছে, তার নাম তরঙ্গিনী। বৌদিমণি, ছোট বউ, পোড়ার মুখী, এইসব নামের আড়ালে তার আসল নামটা অনেক আগেই ধুলো চাপা পড়েছে। হরমোহন ঘোষ লেনের এই বাড়িটায় পা দেওয়ার বছর 2-এর মধ্যেই তার স্বামীর কলেরা হয়। বড় তাড়াতাড়ি ঈশ্বরের ডাক শুনতে পেয়েছিল সে, আর তারপর থেকেই তরঙ্গিনীর সিঁথির সিঁদুর আর পায়ের আলতা মুছে গেছে। তরঙ্গিনীর শাশুড়ি বাঙালি মধ্যবিত্ত ঘরের আর 5 জন চেনা শাশুড়ির মতো নন, এইটুকুই যা রক্ষে। সদ্য কিশোরী মেয়েটিকে
থান কাপড়ে জড়াতে পারেননি তিনি। সমাজ সংসার পাড়া প্রতিবেশীকে উপেক্ষা করে মেয়েটির শাড়িতে সরু পাটটুকুকে মঞ্জুর করেছেন তিনি। চুলে সে ফিতেও দেয়। আরও দু এক টুকরো বিলাস দ্রব্য যে ব্যবহার করে না এমনটা নয়। শাশুড়ি ঠাকুরুন সেসব না দেখার ভান করে থাকেন, তবে কোনো গুরুতর কারণ ছাড়া তার বাইরে পা দেওয়া মানা, আর দিলেও বাড়ির একজন না একজন বয়োজ্যেষ্ঠকে সঙ্গে থাকতেই হবে, এইটাই নিয়ম। আর এই নিয়মটায় শাশুড়ি কিন্তু বেশ কঠোর। অবশ্য তরঙ্গিনীকে বাইরে বেরোতেও হয় না। তার হারানিধি, তার অন্তরের ধন, তার প্রিয়তম নিজেই সে বাড়ির ছাদে কিংবা ঘরে পা টিপে টিপে এসে হঠাৎ তাকে চমকে দেয়, অথবা পিছন থেকে চোখ দুটো টিপে ধরে। হয়তোবা কখনো একেবারে পালকের মতো নরম গলায় ডাক দিয়ে বলে, তোরি কে কে কোথায়? ও, স্বপ্ন দেখছিলাম বুঝি? না, সে এখানে আসবে কি করে? কেনই বা আসবে? আমি তার কে হই? কেউ না, কেউ না। তরঙ্গিনীর প্রিয়তম হল আসলে প্রিয়বালা, কিন্তু তরঙ্গিনী যে তাকে কেন প্রিয়তম বলে তা কেউ জানে না, অতশত অবশ্য ভাবেও না কেউ। এক দক্ষিণী কিশোরীর যদি একটু আধটু কিছু স্বাদ থাকে তো থাক না। তরঙ্গিনীর শ্বশুর ঘরে মায়া মমতাটা একটু বেশিই আছে, তাই তার প্রিয়তমকে সে বাড়ির লোকজন বেশ স্বাভাবিক মনেই গ্রহণ করেছে। প্রিয়বালা মেয়েটির স্বামী, মাধুর্য, যৌবন সবই এখনও অটুট। বছর 22-23-এর যুবতীর বাপের বাড়ি এই হরমোহন ঘোষ লেনেই। তার স্বামী কাজ করে জাহাজে। শ্বশুরবাড়িতে বিশেষ কেউ নেই। শ্বশুর শাশুড়ি অনেকদিন আগেই মারা গেছেন। যা ভাসুরের সংসারে না থেকে প্রিয়বালা তার বাপের বাড়িতেই আরামে থাকে। তরঙ্গিনী এ পাড়ায় এসে অবশ্য প্রিয়বালাকে দেখতে পায়নি প্রথমে। তার নতুন স্বামী এবং সংসারের ঝিলমিল পর্দাটা যেদিন তার চোখের সামনে সম্পূর্ণ পুড়ে খাক হয়ে গেল, তারপর থেকে একটু একটু করে সে চিনেছে তার প্রিয়বালাকে। নিজের অবুঝ মন আর কঠিন অদৃষ্টের সঙ্গে লড়াই করতে করতে প্রিয়বালা একসময় তার প্রিয়তম হয়ে উঠেছে। আর তরঙ্গ থেকে তরঙ্গিনীকে বার করে আদর করে তাকে তরি বানিয়ে নিয়েছে প্রিয়। চাপা গলায় সে মাঝে মাঝেই গুনগুনিয়ে ওঠে, গানের তরি নয়ন জলে। বালাই ষাট, তোমার আবার নয়ন জল হবে কেন শুনি? ও সব তো শুধু আমার জন্যে। ভগবান তোমাকে সুখে শান্তিতে রাখুন। কেন রে তরি? আমি কি তোর সুখ নই? আমি তোর শান্তি নই? তাহলে তোর কিসের দুঃখ শুনি? ফের যদি এমন মন খারাপ করবি তাহলে আমি তাহলে তুমি কি করবে শুনি? আমি আমি আর আসবো না, আর কখনো আসবো না, দেখিস। এ মা, না এসে তুমি থাকতেই পারবে না? দেখিস না কেমন পারি, ঠিক পারবো, ঠিক পারবো। সেদিন প্রিয় রাগ করে বলা কথাগুলো নিমেষে মনে পড়ে যায় তরির। বুকের ভেতরটা মুচড়ে উঠে আসে চাপা অভিমান। গলার কাছটা ব্যথা করে তরির। তরঙ্গিনী ভাবে, সেদিন সত্যিই বুঝিনি তুমি এতটা পাথর হতে পারো প্রিয়তম। বিশ্বাস করো, আমি সত্যিই বুঝিনি। বুঝলে কি আর দেখিয়ে দিলে তো বলো, আমার প্রতি তোমার ঠিক কেমন টান দেখিয়ে দিলে তো। বৌদিমণি, ও বৌদিমণি, একটু কিছু মুখে তোলো এবার। দরজাটা খোলো না গো। ও বৌদিমণি, লক্ষ্মীটি, একটিবার দরজাটা খোলো, আর কান্নাকাটি করতে হবে না। আচ্ছা আচ্ছা, আমি না হয় ও বাড়ি গিয়ে
শোনো না, ও বাড়ি তুমি যাবে না, একদম যাবে না। এই আমি দিব্যি দিয়ে বলে দিলাম, যদি যাও তাহলে আমার মরা মুখ দেখবে। কেন, আমার কি কোনো দাম নেই? আমি কি এতটাই ফেলনা নাকি? যাবে না, একদম যাবে না তুমি। প্রিয়তমর সঙ্গে তরঙ্গিনীর সম্বন্ধটা একটু অদ্ভুত রকমের। তাকে ঠিক সখিত্ব বলা চলে না। তাদের সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, হয়তো শুধুই বন্ধুত্ব নয়, বরং সহমর্মিতা বলা ভালো। এক বাড়ি লোকের মধ্যে তরির চোখ দিয়ে সেদিন কিছুতেই জল পড়েনি। কেমন গুম হয়ে বসেছিল সে। কিন্তু কি আশ্চর্য, পাড়ার সেই অচেনা যুবতী, তার থেকে একটু বয়সে বড়ই হবে, সে এসে যখন ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে থাকা দক্ষিণী মেয়েটির পিঠে নরম হাত রেখেছিল, অমনি তার মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিল তরঙ্গিনী। তার চোখে কি মায়া যে ছিল তরি তা জানে না। কেন যে তাকে তার দুঃখের একমাত্র আশ্রয় ভেবে ফেলল সে, তাও জানা নেই। ভেবেও দেখেনি তরি, ভাবার দরকারও পড়েনি। সেই প্রিয় দুটি হাতের মধ্যে মুখ ডুবিয়ে ফুলে ফুলে কেঁদেছিল সে সেদিন। তার সমস্ত দুঃখ, শোক, অদৃষ্ট সব যেন গলে মিশে ধুয়ে গিয়েছিল এক অনাবিল স্রোতে। জোয়ারের ধাক্কা কমলে পরে তার মনের মধ্যে জেগে উঠেছিল একটা আশ্চর্য ছোট্ট দ্বীপ। সেই দ্বীপে ধীরে ধীরে আবার রোদ্দুর উঠল, একটা দুটো করে পাখপাখালি এসে ডানা মেলল। সেই ছোট্ট ডিঙিটা তীর তিরিয়ে চলতে লাগলো আবার। তরিকে চিঠি লেখা ধরালো তার প্রিয়, মুক্তোর দানার মতো হাতের লেখা তরির। আর সেই লেখার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকত প্রিয়। দেখে দেখে তার আশ যেন মিটত না। অবাক হয়ে তরি কতবার জিজ্ঞাসা করেছে, ভারী তো দুছত্র লাইন, এ তো হাঁ করে কি দেখো গো? ওর মধ্যে কি খুঁজছো শুনি? কি খুঁজছি? মুক্ত দানা, বুঝলি? সত্যি তোরি, তোর মতো এমন হাতের লেখা আমি আর কোথাও দেখিনি। কি করে এমন দেখিস বলতো? এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। তোমার সবেতেই প্রশংসা। কি আর এমন লিখি আমি? তোমার মতো গুণ আমার আছে নাকি বলো? তোমার মতো সেলাই, রান্না, কবিতা লেখা, ছবি আঁকা কিছু পারি আমি? বাপরে, কত গুণ গো তোমার! হ্যাঁ, ও তাই নাকি? বলে শেষ করতে পারবো না যে। না রে তোরি, না, তুই জানিস না, তোর পাশে আমি কিচ্ছু না, কিচ্ছু না। নিজেকে না দেখ, নিজে জানিস না তুই, নিজেকে চিনতে শেখ, বুঝলি? বেশ তো, আমি না হয় আমাকেই চিনি না, কিন্তু তুমি তো আছো, আমাকে চিনিয়ে দিও দেখি। চেনাবো তো, এমন করে তোকে চেনাবো, তুই নিজেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবি। বেশ। তরি আর প্রিয় বাইরের সমাজের চোখে বন্ধু হলেও নিজেদের মধ্যে তারা প্রণয়ী, এবং তেমনটাই আচরণ করে তারা। নিজেদের মধ্যে তারা যেসব চিঠি আদান প্রদান করে সেগুলোকে নিখাদ প্রেমপত্র ছাড়া অন্য কিছু বলা যায় না। সেই চিঠিগুলোতে আদর, সোহাগ, মান, অভিমানের প্রাচুর্য একেবারে ভরপুর। দুজনের মধ্যে দেখা হলেই হলো। ছাদের এক নিরালা কোণে বসে যত গল্প তাদের, অথচ অন্য কারোর সামনে মুখে আর কথাটি নেই। প্রিয় মেয়েটি সেই পাড়ার মেয়ে বলেই এ বাড়ির সকলে তাকে চেনে, তাই তার আসা যাওয়া নিয়ে কারোর কোনো আপত্তি নেই। নিজের বাড়ির খিড়কি দিয়ে পুকুর ধার পেরিয়ে বাগানের শেষ বরাবর তরির বাড়ির খিড়কিতে হাজির হতো সে, আর তারপর পিছনের ঘোরানো সিঁড়ি দিয়ে সোজা উঠে আসতো ছাদে। কোনোদিন দেরি হলে তো আর রক্ষে নেই। কিশোরী তরঙ্গিনী মুখ ভার করে, গাল ফুলিয়ে, ছলছল চোখে শাড়ির খুঁটটা আঙুলে পাকাতে পাকাতে একেবারে থম মেরে বসে থাকত।
একটি কথাও বলানো যেত না তাকে। সে এক ভারী মুশকিল তখন। তরীর মান ভাঙাতে তার প্রিয়তমকে কি কম সাধ্য সাধনা করতে হয়। অবশেষে অনেক কষ্টে আষাঢ়ে মেঘের কোলে যখন এক ফালি চাঁদ দেখা দেয়, ঠিক তখনই তরী তাকে আদুরে গলায় শুধোয়। আচ্ছা ভাই প্রিয়, বলো তো দেখি, তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার বরকে না আমাকে? আচ্ছা বেকুব তো তুই, এই আবার একটা জিজ্ঞেস করার মতন কথা হলো নাকি? না ভাই, কথা ঘোরালে তো চলবে না, তোমাকে বলতেই হবে। চুপ করে আছো কেন, বলো না। শোনো পাগল মেয়ের কথা, শোন, তোকে বেশি ভালোবাসি রে খুকি, তোকে তোকে। ইস, তোমার খুকি হতে আমার বই গেছে। কথাটা মনে থাকে জানো, তোমার বর যখন জাহাজ থেকে ফিরে আসবে তখন আমায় ভুলে যাবে না তো? কখনো না, কখনো না, কখনো না, কখনো না। এই 3 সত্যি করলু, হলো তো এবার? থাক থাক, আর আমার মন ভুলিয়ে 3 সত্যি করতে হবে না, যাও। তরি, এই তরি, একবার চোখটা তোল দেখি, আমায় আমায় ছুঁয়ে বল, আমি কি তোর মন রেখে কথা বলি? তোকে ভালোবাসি না আমি? এইটাকেই তো মেরে রেখেছো গো আমায়, খাঁচায় পুড়ে রেখেছো একেবারে। বাড়ির কাজের মেয়ে মানদার হাত দিয়ে তার প্রিয়র কাছে চিঠি পাঠায় তরী। আবার প্রিয়র চিঠিও বয়ে নিয়ে আসে মানদা। এই দুটি মেয়ের এমন অদ্ভুত সখিত্বকে বেশ উপভোগ করে সে। তাদের মনের খবর না রাখুক, এই দুটির নিত্য ঝগড়া, অভিমান, কেঁদে ভাসানো, আবার পরক্ষণেই গলাগলি দেখে হেসে বাঁচে না মানদা। তরঙ্গিনীর শ্বশুরকুলে লোকজন বড় কম নেই, তবে এ বাড়িতে শাশুড়ি ঠাকুরুন ছাড়া কিশোরী মেয়েটির সব থেকে কাছের জন হল তার ফুলসই, মানে ছোট ননদ বিমলা। তার স্বামী দ্বারকারঞ্জনের বিরাট লাইব্রেরি থেকে লুকিয়ে লুকিয়ে বই সরিয়ে আনে বিমলা। দুপুরের রোদে জাফরি কাটা বারান্দায় দুজনে 2 ছায়ামূর্তির মতো বসে বসে সেসব বই পড়ে, মশকরা করে, রামচুর খায়। বয়সে সে তরঙ্গিনীর চেয়ে বেশ একটু বড়ই হবে, তবে মনের দিক থেকে এই বিধবা ভ্রাতৃবধূর সঙ্গে তার বেশ মিল। 5 জনের সংসারে কোথায় কখন কোন কথাটি তাকে শেল ফুটিয়ে গেল, সে কথাগুলো যত্ন করে জমিয়ে জমিয়ে তার এই ফুলসইকে চিঠি লিখে জানায় তরঙ্গিনী। পালা পার্বণে কিংবা অন্যান্য ছুটি ছাটায় বাপের বাড়িতে আসে বিমলা, 2-4 দিন থেকে যায়, আর সেই সময়ে তার দুপুরগুলো তরঙ্গিনীর জন্য বাঁধা থাকে। প্রিয়বালার জন্য তরীর এই প্রিয়তম সম্বোধনটা একমাত্র সেই জানে। প্রিয়বালার স্বামী অনঙ্গমোহন কাজ করে জাহাজে। 6 মাস অন্তর, কখনো বা বছরে একবার সে বাড়ি ফেরে। বাড়ি বলতে নিজের বাড়িতে কম, আর শ্বশুর বাড়িতেই বেশি দিন থাকে সে। সম্প্রতি সে তার বাড়ি ফেরার খবর স্ত্রীকে চিঠি লিখে জানিয়েছে। এর আগেই স্ত্রীর প্রিয় বন্ধুর নাম এবং গল্প সবই সে পত্র মারফত জেনেওছে। মানে প্রবাসী স্বামীকে যতটুকু জানানো যায় ততটাই জানিয়েছে প্রিয়বালা। তাদের অসংখ্য চিঠি চাপাটির কথা শুনে বেশ অবাক হয়ে গেছে অনঙ্গমোহন। ফিরতি চিঠিতেই সে শুধোয়, তোমার বন্ধু তোমার পাড়াতেই থাকে বললে, তার মানে রোজই তো দেখা হয়, তাহলে চিঠি লেখে কেন? চিঠিতে কি লেখে সে? কি লেখে? এমন কথা লেখে না যা দেখা হলেও সে বলতে পারে না। সে আবার কি কথা শুনি? সেসব কথা তোমাকে বলবো না, সে কথা তোমার শুনতে নেই মশাই। ভালো হচ্ছে না কিন্তু, সে সব চিঠি আমাকে দেখাতেই হবে। একবার যাই, দাঁড়াও, দেখব তখন তুমি কিভাবে আটকাতে পারো। তোমার সে সব চিঠি আমি পড়বই, কিছুতেই
আটকাতে পারবে না। অনঙ্গমোহন আর প্রিয়বালার মধ্যে চিঠি মারফত এইসব খুনসুটি হতে হতেই একদিন অনঙ্গ জানালো যে আগামী বৃহস্পতিবার সে কলকাতায় আসছে। সেদিন চিঠি পাবার পর থেকেই প্রিয়বালার মনটা বেশ খুশি খুশি হয়ে উঠল। কতদিন পরে অনঙ্গ আসছে আবার, বোধহয় 8-9 মাস কেটে গেছে সে আসেনি। বিকেলের দিকে তরঙ্গিনীর সঙ্গে দেখা হতেই সবার আগে অনঙ্গমোহনের আসার খবরটা জানিয়েছিল প্রিয়বালা। তরঙ্গিনীর জন্যে নাকি একটা দামি উপহারও আনছে সে। উপহারটা কি না জানলেও খবরটা কি আর প্রাণের দোসরের কাছে চেপে রাখা যায়? কিন্তু অনঙ্গমোহনের আসার খবরে প্রিয়র এত আলো ঝলমল মুখের পাশে তরীর মুখখানা কেমন ডুবন্ত নৌকোর মতো হয়ে গিয়েছিল, যেন একেবারে চুপ করে গিয়েছিল মেয়েটা। এই কি রে, তোকে তোকে এত শুকনো দেখাচ্ছে কেন রে তরি? শরীর শরীর খারাপ লাগছে নাকি? এই নিচে যাবি তুই? না, আমার কোনো উপহার চাই না, শুধু তোমাকে একটিবার দেখতে চাই। তোমার পর এলে আমার কথা মনে থাকবে তো প্রিয়? এই রে, বুঝতে পেরেছি। এই তোর খুব হিংসে হচ্ছে না রে? দূর বোকামে, সে তো হলো 2 দিনের মানুষ, এই চুপ করে আসে আর চুপ করে চলে যায়। তোর আর আমার দেখা সাক্ষাৎ কি 2 দিনের নাকি? তুই বল। মন খারাপ করে না তোরই? এই আমি কি চলে যাচ্ছি নাকি? আমি তো এখানেই থাকবো, ঠিক তোর পাশে। দেখিস আমি কোথাও যাব না, কোথাও না। তরঙ্গিনীর ভালোবাসার আবদার শুরুতে তাকে কণ্টকিত করলেও সেই অবুঝপনাকে মেনে নিতে নিতে একসময় প্রিয়বালা সত্যি কখন যে তার প্রিয়তম হয়ে দাঁড়িয়েছে তা সে নিজেও জানে না। বহুদূরের জাহাজিয়া স্বামীর সঙ্গে তার বন্ধুত্বটা গড়ে উঠেছে ঠিকই, কিন্তু প্রাণের টানটা জন্মায়নি। আর বিবাহিতা মেয়ে বাপের বাড়ি থেকে গেলে আপনজনদের মধ্যেও যে ছাড়া ছাড়া ভাবটা তৈরি হয়, তার ক্ষেত্রেও যে সেটাই ঘটেছে সেটাও বেশ ভালোই বোঝে প্রিয়বালা। আর তাই অজান্তেই হয়তো সেও এই অবুঝ মেয়েটাকেই তার একমাত্র আশ্রয় হিসেবে আঁকড়ে ধরেছে। তরঙ্গিনীর মতো অকারণে রাগ, অভিমান, আবদার এসব তাকেও করতে হয়। আর এই অকারণ ফরমাইশগুলো একসময় তারও অভ্যেস হয়ে দাঁড়ায়। সেই অভ্যেসের জন্যই হয়তো কি জানি কি কারণে সেদিন তরঙ্গিনীর পাঠানো একটা চিঠির জবাব দেয়নি সে, হয়তো সময়ও পায়নি। অনঙ্গমোহন এসেছে, কাজ তো কিছু কম নেই তার এখন। অনঙ্গর আসার খবরটা দিতেই 7 সকালে তরীর কাছে গিয়েছিল প্রিয়, কিন্তু দারুণ অভিমানে তার সঙ্গে ভালো করে কথাও বলেনি তরী। তারপর সারাটা দিন চলে গেল, একবারও নিজের বাড়ির ছাদে এসে দাঁড়ায়নি প্রিয়। অন্যদিন দিনে 10 বার তারা এ বাড়ি ও বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকে কতক্ষণ, কিন্তু আজ একটা গোটা দিন তরীকে না দেখে তার প্রিয়তম দিব্যি কাটিয়ে দিল। আর এই কথাটা ভাবতে ভাবতে তরঙ্গিনীর বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। তরঙ্গিনী ভাবে সে যে রাগ করেছিল তা কি তার একার দোষ? তার প্রিয়র কি কোনো দোষ নেই? একটা লাইন উত্তর লিখে দিতে কি এমন সময় নষ্ট হয়ে যেত শুনি? নাকি অনঙ্গমোহন বারণ করেছে তাকে, কলম কেড়ে নিয়েছে? নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে করতে কালি, কলম, কাগজ আর খাম নিয়ে ছাদে যায় তরী। একটা চিঠি এবার তাকে লিখতেই হবে। সে কি ক্ষমা চাইবে, নাকি অভিমান করবে, নাকি ঝগড়া করবে, নাকি না, আর সে ভাবতে পারে না। চিঠিটা শেষ হয় না তার আগেই মানদার ডাকাডাকিতে নিজের ঘরে ফিরে এসে শরীরটা কেমন কাঁপতে থাকে তরঙ্গিনীর। মাথার ভেতরটা ঝিমঝিম করে ওঠে। গোটা দিনে একটা দানাও পেটে পড়েনি তার উপর দারুণ রাগ, দুঃখ আর কান্নার ধাক্কায় নিজের শরীরটা আর বইতে পারল না সে। চেয়ার শুদ্ধ সশব্দে মেঝেতে পড়ে গেল।
আচমকা সেই দারুণ আওয়াজে বাড়ির লোকজন ছুটে এলো। তরঙ্গিনীর ছোট খুড়ি শাশুড়ি বিধুমুখী, ডাক্তার খুড়শ্বশুর হৃদয়নাথ আর তাদের ছেলে সুধীর সেই দিনই মিরাট থেকে কলকাতার বাড়িতে এসে উঠেছে। সামনেই সুধীরের পৈতে। হঠাৎ সেই হুড়মুড় আওয়াজে পৈতের ফর্দ ফেলে এক ছুটে ওপরে উঠে এলো বিধুমুখী। বাড়ির সকলে নেমন্তন্ন করতে বেরিয়েছে। আছে শুধু তার জায়ের মেয়ে সন্ধ্যা আর কাজের লোক মানতা। আওয়াজটা পেয়েছিল মানতাও। সে চিৎকার করে বলে উঠল, মা, কি হলো গো? ও বৌদিমণি, কি হলো গো তোমার? ও মা, ও ছোট বৌদি, কি হবে কি হলো গো? বৌদিমণি, ও বৌদিমণি, দেখি একটু সরো তো, সরে যাও, ঘরে একটু হাওয়া আসতে দাও। উফ, এত ভিড় করলে চলে? এই তরঙ্গিনী, জল, কেউ একটু ঠান্ডা জল আনো গো। আরে চট করে যাও এক্ষুনি। এই যে মা, জল জল, এই যে। হ্যাঁ, দাও তো দেখে। তরঙ্গিনী, তোমরা ঝুঁকে পড়ে কি দেখছো বলো তো? একটু ধরো না, মেয়েটাকে মেঝে থেকে তুলে পালঙ্কে শোয়াই। ও মা, বৌদিদিমণি কেমন করছে গো? হ্যাঁ, অমন হাত পা ছুটছে কেন গো? হ্যাঁ, চুপ, একদম চুপ। ভূতচুত কিচ্ছু নয়, মেয়েটার ফিটের ব্যামো ছিল জানো না? ধরো। হ্যাঁ, সাবধানে, হ্যাঁ, আস্তে। ছোট বৌদির সেই ফিটের ব্যামোটা একদিন পরে আবার কেন ফিরে এলো কাকিমণি? সেটাই তো ভাবছি। কি এমন হলো যে কাকামণিকে ডেকে আনবো? না থাক, আগে আমিই দেখি। যদি না পারি তখন তোরা বরং বাইরে যা, ঘরটা একটু ফাঁকা করতে দেখি। হ্যাঁ। মানদা আর সন্ধ্যা বাইরে চলে গেলে তরঙ্গিনীর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করতে লাগলো বিধুমুখী। তরঙ্গিনী, চিকিৎসকের ঘরণী হওয়ার সুবাদে তারও অল্প বিস্তর অভিজ্ঞতা রয়েছে। তরঙ্গিনীকে একটু সুস্থ করে ঘুম পাড়িয়ে হাওয়া করতে লাগলো বিধুমুখী। আর তখনই পাশের টেবিলের দিকে তার চোখ পড়ল। একটা নীল রঙের খাম পড়ে আছে সেখানে। কি ভেবে হাত বাড়িয়ে খামখানা তুলে নিল সে। আর তারপরেই বিধুমুখীর বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। সেই খামের ওপর লেখা আছে প্রিয়তম। এই হাতের লেখা চেনে বিধুমুখী। এমন মুক্তোর মতো লেখা তো তরঙ্গিনীর, কিন্তু এই সম্বোধন সে কাকে করেছে? বুকের মধ্যে প্রবল ঢিপ নিয়ে খামটা খুলে ফেলল বিধুমুখী। এক ঝলক চোখ বুলিয়েই থরথর করে কাঁপতে একতলায় স্বামীর কাছে দৌড়ে এলো বিধুমুখী। ও শুনছো? কি হয়েছে? কি ছোট বউয়ের বাড়াবাড়ি নাকি? অমন মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে কেন? আরে বাড়াবাড়ি তো বটেই, তবে তা যে এমন পর্যায়ে পৌঁছবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো। কি যে বলছো ছাই, মাথা মুন্ডু কিছুই আমার মাথায় ঢুকছে না। খুলে বলবে তো কি হয়েছে? এই দেখো, এই চিঠিটা পড়ো। চিঠি? কার চিঠি? কই দেখি। প্রাণাধিক প্রিয়তম, ভেবেছিলাম তোমাকে আর একটাও চিঠি লিখব না, কিন্তু পোড়া কপাল এমনই, যত ভাবি তোমাকে ভুলে যাব ততই তোমার কথা আরো বেশি করে মনে পড়ে। তোমার মাথাটা গেছে। কি সব আমাকে পড়াতে এনেছো? কার না কার লেখা একটা প্রেমপত্র। ছি 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 ছি। চিঠিটা না আমাকে করো না, হ্যাঁ? আগে সবটা শুনে যাকে ধিক্কার দেওয়ার তাকে দাও। সবটা শুনে মানে? এটা কার লেখা তুমি জানো? না জানলে আর বলছি কি, এটা ছোট বউয়ের হাতের লেখা। কি? তোমার মাথাটা একেবারে গেছে দেখছি। ছোট বউ মানে তরঙ্গিনী? কি সব বলছো তুমি? সে বিধবা জানো না? এমন কথা সে কাকে লিখবে? কাকে লিখবে তা আমি জানবো কি করে? কিন্তু এই যে তারই হাতের লেখা, সে বিষয়ে আমি 200 ভাগ নিশ্চিত। তার হাতের লেখা আমি চিনি। সুধীরের স্কুলের খাতায় অনেকবার নাম লিখে দিয়েছে সে। ওগো, কি সর্বনাশ ঘটিয়ে বসে আছে বলো তো মুখপুরি? আমাদের কুলের মুখে একেবারে কালি লেপে দিল যে। এ কথা যদি জানাজানি হয় তাহলে কি হবে ভেবে দেখেছো? সুধীরের বইতে সন্ধ্যার বিয়ে। ছি 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 ছি, কেউ এই বাড়িতে আর ছেলে মেয়ে দেবে? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! আরে আগে থেকে এত কিছু ভেবে ফেলছো কেন?
ব্যাপারটা ঠিক কি সেটা জানবে তো। এই শোনো, তোমার ইচ্ছে হয় তো তুমি জানো গে, এই ঘেন্নার জায়গায় আমি থাকবো না। আমার ছেলের পইতে আমি কিছুতেই এখান থেকে দেব না। ওই পাপকে এখন তাড়াতে পারলে বাঁচি। আরে আস্তে কথা বলো, আস্তে। লোকজনকে শুনিয়ে কি লাভ? এখনো এমন কিছুই তো হয়নি। হয়নি মানে? এমন ভাষায় চিঠি লেখালেখি চলছে যখন, তখন দেখা সাক্ষাৎ সব হয়েছে, আল বাদ হয়েছে। আর যে কি কি ঘটেছে, রাম 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 রাম। এই শোনো, তোমাকে আমি বলছি, ওই বুকপুরীকে কাশিতে পাঠিয়ে দাও, এখান থেকে আপদ চুকিয়ে দাও একেবারে। তাতেই সব সমস্যা শেষ হবে বলে মনে করছো তুমি? আরে বাড়িতে বাড়ির বাইরে জানাজানি হয়ে যাবে না? তোমার যেমন বুদ্ধি, এমন একটা কাণ্ড জেনে শুনে। ও বৌদি গো, শিগগিরই ওপরে এসো গো। বৌদিদি আবার কেমন করছে দেখবে, এসো শিগগির এসো গো। ও বৌদি গো, ওপরে এসো গো, শিগগির ওপরে এসো। ছুটে বেরিয়ে গেল বিধুমুখী। একা ঘরে চুপ করে বসে রইল হৃদয়নাথ। স্বভাবে সে শান্ত, কোনো কিছুতেই তাড়াহুড়ো করার মতো প্রকৃতি তার নয়। বিধুমুখী চলে গেলে এই ঘটনার অগ্রপশ্চাৎ ভাবতে বসল সে। বাড়িতে মা, বড়দা, বড় বৌদি এদের কাছে সব কথা খুলে বলাটা কি ঠিক হবে? কিন্তু প্রমাণ সেটা কই? তাছাড়া একজন মানুষের অসুস্থতার সুযোগে তার নামে এভাবে কুৎসা শুরু করে দেওয়ার মানুষ সে নয়। তরঙ্গিনীর নামে যে গুরুতর অভিযোগ সে শুনেছে, সে কথা মন থেকে বিশ্বাস করতে পারছে না হৃদয়নাথ। আবার তার স্ত্রীকেও বা সে অবিশ্বাস করবে কি করে? বিশেষ করে তরঙ্গিনীর হাতের লেখা নিয়ে যখন সে নিঃসংশয়, তখন বিশ্বাস না করেও তো তার আর উপায় নেই। পরক্ষণে হৃদয়নাথের মনে হয়, আচ্ছা তরঙ্গিনীকে দিয়ে কি এই চিঠি অন্য কেউ লেখাতে পারে? কিন্তু কিভাবে? তাহলে এটা তার ঘরেই বা থাকবে কেন? সেই তো নিয়ে যাবে না। অনেক ভেবেচিন্তেও তরঙ্গিনীর পক্ষে কোনো যুক্তি খাড়া করতে পারল না হৃদয়নাথ। সকল যুক্তি তরঙ্গিনীর বিপক্ষে যায়। আর সত্যি যদি এটাই হয়, তাহলে তো সমূহ সর্বনাশ। একবার লোক জানাজানি হয়ে গেলে এই বংশের মুখে একেবারে চুনকালি পড়বে। বিধুমুখী ঠিকই বলেছে, এ বাড়ির একটা ছেলে মেয়েরও আর বিয়ে দেওয়া যাবে না। কাশিতে পাঠালেই যে তরঙ্গিনীর স্বভাব শুধরে যাবে এমনটা তো নাও হতে পারে। সেখানে আবার নতুন করে কি ঝঞ্ঝাট সে বাঁধিয়ে বসবে তাই বা কে জানে। এখন উপায়? ভাবতে ভাবতে মাথায় হাত দিয়ে বসে পড়ল হৃদয়নাথ। বাড়ির অন্যান্য লোকজন ততক্ষণে নেমন্তন্ন সেরে ফিরে এসেছে। হৃদয়নাথের বড়দাও তার ব্যবসার জায়গা থেকে বাড়ি ফিরেছে। ফিরে এসে তরঙ্গিনীর কথা শুনে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই দুদ্দার করে উপরে ছুটেছে। তরঙ্গিনীর ঘরে এখন মেলা লোক। উপর থেকে হন্তদন্ত হয়ে নেমে এসে হৃদয়নাথের বড়দা এবার তাকে বলল, কোথায় এই যে হৃদয়নাথ, আচ্ছা ছোট বৌমার অবস্থাটা তো সুবিধে ঠেকছে না, কিছুতেই তো জ্ঞান ফিরছে না মেয়েটার। ফিটের অসুখটা এতদিন বাদে ফেরত এসেছে বলেই বোধহয় এতখানি বাড়াবাড়ি। আরে তুমি তো ডাক্তার হে, এতক্ষণ নিচে বসে বসে কি করছো? যাও ওপরে যাও, কিছু একটা করে যদি সুস্থ করতে পারো একবার দেখো না। তা যাচ্ছি, কিন্তু বাইরে থেকে কোনো ডাক্তার। আরে হ্যাঁ, সে হবে ক্ষণ, যদি দরকার হয় নিশ্চয়ই হবে, কিন্তু আগে তুমি তো দেখো। যাও ওপরে যাও। বড়দার কথা শুনে হৃদয়নাথ যেন অনেকটা অনিচ্ছুকের মতো ওপরে উঠে রোগিণীর ঘরে গিয়ে ঢুকল। নানা দিক দিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করল সে। নিজের ছেলেকে বেশ কিছু ডাক্তারি জিনিস দোকান থেকে কিনে আনতে পাঠালো। তারপর খানিকক্ষণ কি যেন ভেবে নিচে গিয়ে নিজের ব্যাগটা নিয়ে এসে আরও কি সব যন্ত্রপাতি বের করে রোগিণীর শুশ্রূষা করতে শুরু করলো একাই। কাউকে আর ঘরে থাকতে দিল না সে। খানিকক্ষণ পরে সিঁড়িতে বড়দার পায়ের আওয়াজ পেল হৃদয়নাথ। এই যে হৃদয়, কেমন বুঝছো? ভালো নয় বড়দা। সে কি? ফিটের সময় পড়ে গিয়ে হৃৎপিণ্ডের রক্তকোষে মারাত্মক চোট লেগেছে, দেখি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা।
ওদিকে তরঙ্গিনীর বাড়িতে যে কী কাণ্ড ঘটছে সে খবর তার প্রিয়তমর কানে পৌঁছয়নি, পৌঁছনোর কথাও নয়। গতকাল তার স্বামী অনঙ্গমোহন এসেছে। গোটা দিন ধরে স্বামীকে নিয়ে সে একেবারে নাজেহাল। তার নানান ভাই ফরমাস, ওজোর, আবদার, আর এই সমস্ত সামলাতে সামলাতে দম ফেলবার এতটুকু ফুরসত সে পায়নি। ছাদে গিয়ে দাঁড়ানোর কথা তার যে এক আধবার মনে পড়েনি এমনটা নয়, কিন্তু সময় পায়নি সে। আর তারপরে বেবাক ভুলেও গেছে। প্রবাসী অনঙ্গমোহনের সঙ্গে প্রবাসের নানান কাহিনী শুনতে শুনতে তন্ময় হয়ে গেছে প্রিয়। ওদিকে এতদিন পরে যুবতী পত্নীকে কাছে পেয়ে আত্মহারা হয়ে গেছে অনঙ্গমোহনও। সুতরাং পরস্পরকে ছেড়ে কারুরই আর অন্য কোনো সময় বিশেষ বাঁচেনি। দ্বিতীয় দিনে তরঙ্গিনীর কথা মনে পড়ল অনঙ্গর। স্ত্রীর এই বিশেষ বান্ধবীটির কথা প্রিয়বালার চিঠিতে অনেকবার পড়েছে সে। পাশাপাশি বাড়ি সত্ত্বেও তাদের যে প্রায়ই চিঠির মাধ্যমে কথাবার্তা হয় তা শুনে বেশ মজাও পেয়েছে। সেদিন রাতের খাওয়া দাওয়া মিটিয়ে একটা পান মুখে দিয়ে ঘরের দরজা বন্ধ করে পরিপাটি হয়ে বিছানায় এসে বসল অনঙ্গমোহন। তারপর স্ত্রীকে জিজ্ঞাসা করল, তারপর দেখি তোমার সইয়ের পাঠানো চিঠিগুলো। বলেছিলে কিন্তু দেখাবে। সে কবে থেকে সেই চিঠি দেখার জন্য আমার মন আনচান করছে। না না, কখনো না। পারো বটে তোমরা। এই বাড়ি থেকে ওই বাড়ি এইটুকুনি ব্যবধান, তার মধ্যে চিঠি চালাচালি করছো যেন বন্দিনী রাজকন্যা। কই গো, দেখাও না। তোমাকে বলেছিলাম না, ওই চিঠি তুমি দেখতে পাবে না। ব্যাস, ওটা শুধু আমার আর তোরির নিজস্ব সম্পদ, আমাদের দুজনের। সেই চিঠি যে আর কাউকে দেখাই এটা তোরিও চায় না, বুঝলে মশাই? বাবা, আমাকে বাদ দিয়ে এখন তোরিকে নিয়ে আমাদের বলছো? তলে তলে এত? ওই জন্য আর আমার জন্য অপেক্ষা করো না? না, আমি কবে ফিরবো তাও জানতে চাও না? বাপরে বাপ, কি মিথ্যুক, কি মিথ্যুক! তাই বলি, হঠাৎ করে এমন অরুচি ধরলো কেন? রাতকে দিন করতে পারে মা গো, এত মিথ্যে কথা লোকে বলতে পারে? হ্যাঁ গো, আমি তোমার জন্য হাপিত্তেশ করে বসে থাকি না? আমি তোমাকে আসতে বলি না? বেশ, যাও তো। তোমার প্রতি আমার যখন কোনো টানই নেই, তাহলে আর এ ঘরে থেকে কি হবে? তুমি থাকো তোমার মতো, আমি মায়ের ঘরে চললাম। এই দেখো, কথায় কথায় রাগ করো। আরে বাবা, নিজের বউয়ের সাথে একটু হাসি ঠাট্টা করতে পারবো না নাকি? না, করবে না। এমন বেয়ারা ঠাট্টা আমার পছন্দ নয়, এই সব কথা বলে দিলাম তো। আচ্ছা বাবা, ঘাট হয়েছে। এই গান বলছি, হাত জোর করছি, আর কখনো হবে না, আর কখনো এসব বলবো না। হলো তো? দাও এবার চিঠিগুলো দাও। আর পড়ার জন্য ছটফট করছি, দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি, কিন্তু সবগুলো চিঠি পড়তে পারবে না, এই কিন্তু বলে দিলাম। 2-3খানা পড়ে আমাকে ফিরিয়ে দিতে হবে। রাজি তো? রাজি রাজি, খুব রাজি। আরে দিয়ে তো দেখো। দাঁড়াও দাঁড়াও, আলমারি খুলে চিঠির বাক্সটা বার করে আনি। এই যে, এই নাও বাক্স। এই এখান থেকে 3খানা মাত্র পড়তে পারবে, কথা দিয়েছো কিন্তু। সর্বনাশ, এত চিঠি লিখেছো? এ তো পাহাড় হয়ে গেছে। কখন লেখো তোমরা এত চিঠি? সে লিখি, কখন লিখি, কখন কি করি, এত কথায় তোমার কাজ কি? তোমার তো পড়ার কথা। নাও বসো, পড়ো। বাবারে, এই সমুদ্রের মধ্যে থেকে চিঠি বাঁচবো কি করে? এক কাজ করো, তুমি বরং আমাকে 3টে চিঠি বেছে দাও, সেই 3টে চিঠি আমি পড়বো। বেশ, বেছে দিই তাহলে। আচ্ছা, এটা ধরো, এ নাও। হ্যাঁ বেশ, এই চিঠিগুলো পড়ো, তাহলেই হবে। প্রিয়তম, তোমার সাধের তরণী বুঝি পুরনো হয়েছে, তাই এত অনাদর। একদিন তো তুমি এই তরণীর বাইরে জগতে আর কিছুই দেখতে পেতে না। তখন আকাশ বাতাস তোমার চোখে সবই স্তব্ধ ছিল যে। আজ বুঝি জগতে দেখার মতো
অসংখ্য বৈচিত্র্য খুঁজে পেয়েছ তুমি, তাই ক্রমশ দূরে সরে যাচ্ছ। তুমি যাও যেখানে তোমার মন চায়, নোঙর বাঁধো। তোমার এই তরণীখানি তোমার আশাতেই জন্ম জন্মান্তরের উথাল পাথাল বুকে নিয়ে একা অপেক্ষা করবে। তোমার তোমার তরির হাতের লেখা এবং লেখার হাত দুটোই বেশ চমৎকার তো, কিন্তু কি কিন্তু কি? আরে কি এত ভাবছো, বলবে তো? শোনো, ওই তরির সঙ্গে তুমি আর ভাব রাখতে পারবে না। হ্যাঁ, বলে দিলাম। মানে সে কি কথা? আরে কি হয়েছে? পারবে না মানে পারবে না, ব্যাস মিটে গেল। এর আবার এত প্রশ্নের কি আছে? বুঝেছি, হুকুম জারি না করলে স্বামীর বোধহয় মান থাকে না, তাই না? ধুর, তা নয়। আচ্ছা, তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? নেহা, তোমরা দুজনেই যে মেয়ে সে কথা আমি জানি, তাই অন্য কেউ হলে কি ভাবতো বলো তো? ভাবতো যে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন পুরুষ মানুষ। এ তো প্রণয়ের চিঠি। প্রণয়? তো সখিতে সখিতে প্রণয় কি দোষের? দোষের কিনা সে বিচারে আমার কোনো কাজ নেই। আমি ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না, আর অন্যকে এত ভালোবাসলে আমার ভাগটা কম পড়ে যাবে। আরে এই, তুমি পাগল হলে নাকি? এটা মোটেও হাসির কথা না। হ্যাঁ, এটা মোটেও হাসির কথা নয়। এই চিঠি পড়ে আমার প্রাণটা কেমন হাঁক ফাঁক করছে। তোমাকে বলে বোঝাতে পারবো না। সখিতে সখিতে যে এই রকম চিঠি লেখালেখি হয়, এই তো আমি কোশমিনকালেও ভাবিনি। আচ্ছা, সে না হয় লিখলো, তুমি বা তার উত্তর দাও। ওরে বাবা, তুমি তাকে জানো না। উত্তর না দিলে সে বেজায় অভিমান করবে, খাবে না, ঘুমোবে না, গোঁজ হয়ে বসে থাকবে জানো। আবার আমাকে হাতে পায়ে ধরে তার মান ভাঙাতে হবে। উফ, তার কি হবে? তুমি না গেলেই হলো। আরে না গো, তুমি বুঝতে পারছো না। বেচারা এত কম বয়সে বিধবা হয়েছে, তার পৃথিবী থেকে সমস্ত রং একেবারে মুছে গেছে। সেই জন্যই যতটা পারি ওর সঙ্গে থাকি, ওকে আগলে রাখি। জানো, আমাকে যখন স্বামীর কথা বলে অভিমান করে, আমারই না নিজেকেই খুব অপরাধী বলে মনে হয়, জানো তো। কেমন মনে হয় ওর দুর্ভাগ্যের জন্য হয়তো আমিই দায়ী। হয়তোবা ওর সামনে আমার স্বামীর সঙ্গে থাকা উচিত নয়। প্রিয়, কি বলছো তুমি? তোমার সুখের দুর্ভাগ্যের জন্য তুমি দায়ী? আরে সব কি ভাবছো? নিজেকে কেন এত জড়িয়ে ফেলছো? আরে ও তোমার কে হয়? সত্যি করে বলো তো। ও আমার ও আমার ও আমার কে হবে? ও তো আমার সখী। ও বয়সে আমার থেকে কিছুটা ছোট ঠিকই, কিন্তু আমার সঙ্গে ওর প্রাণের টান গো। ব্যাস এইটুকুই। কি যে বলো না তুমি। ও আমার কে হবে? তোমারও না, যত সব। এই তুমি ঘুমাও তো এখন। বাবা, কত রাত হয়ে গেল। এই চলো চলো। প্রিয়বালার তাড়ায় আলো নিভিয়ে শুয়ে পড়ল অনঙ্গমোহন, কিন্তু মনটা তার খুঁতখুঁত করতেই লাগলো। কিছুতেই ঘুম এলো না তার। অনঙ্গমোহনের মনে হলো তার চোখের সামনে গোটা ঘর বাড়িটা বুঝি দুলছে, আকাশটা কেমন কালো হয়ে আসছে, দমটা বুঝি বন্ধ হয়ে যাবে এবার। প্রিয়বালা না ঘুমানো পর্যন্ত ঘুমের ভান করে পড়ে রইল সে। স্ত্রী ঘুমোলে পরে সেই ঘুমন্ত মুখের দিকে চুপ করে খানিক্ষণ তাকিয়ে রইল। সেখানে কি সত্যিই কোনো অমঙ্গল ছায়া ফেলেছে? তন্ন তন্ন করে খুঁজতে লাগলো অনঙ্গমোহন, কিন্তু না, কোথাও কিচ্ছু পেল না সে। তবে সে যা ভাবছে তা নেহাতি কি তার মনের ভুল, কে জানে। দীর্ঘশ্বাস ফেলে ঘুমোতে চেষ্টা করল অনঙ্গমোহন। পরের দিন
সবে সবে ভোরের আলো ফুটেছে তখন। দু চারটে পাখির ডাকও ভেসে আসছে। এখনো অন্ধকার সবটা কাটেনি। এমন সময় প্রিয়বালার দরজায় এসে তার মা ধাক্কা দিতে লাগলেন। প্রিয়, ও প্রিয়, প্রিয় মা, ওঠ ওঠ, প্রিয়, শুনতে পাচ্ছিস? প্রিয় কি মা, হয়েছে মা? দরজা খোল। এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও, একটু দাঁড়াও, আসছি। এ কি মা, তোমাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? তরিদের বাড়ি থেকে মানদা তোকে ডাকতে এসেছিল। মেয়েটার নাকি এখন তখন অবস্থা। সে কি কি হয়েছে তরির? কি হয়েছে? আমি 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 এক্ষুনি ও বাড়িতে যাব। হ্যাঁ মা, তাই যা। মনটা যেন কেমন কু ডাকছে রে। মা মা ও মা, শুনতে পাচ্ছ? কাঁদছে না? মা ও মা, মা কি হলো? মা কি হলো? এত কান্না কিসে মা? মা, দিদি সব শেষ হয়ে গেল দিদি, সব শেষ বলছিস? কি হয়েছে? তোমার সই একেবারে ঘুমিয়ে পড়েছে গো। তুমি একটিবার তার কাছে চলো দিদি, একটিবার চলো দিদি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। শ্রাদ্ধ শান্তি সব চুকে গেলেও কারোর শোক এতটুকু কমেনি। সকলের মনের মধ্যে যেন পাথর চেপে বসে আছে। নিজের মা আর বড় দাদাকে কলকাতার বাড়িতে রেখে বাকি সবাইকে একটু হাওয়া বদলের জন্য মিরাটে নিয়ে এলো হৃদয়নাথ। বিরাট বাড়ি তার, অনেকগুলো ঘর দোর, দাস দাসী, সব একেবারে গমগম করছে। সেদিন বেশ গরম পড়েছে। বাড়ির সব থেকে ঠান্ডা ঘরখানায় খসখস টাঙিয়ে দুপুরে ঘুমোনোর তোড়জোড় করছিল হৃদয়নাথ। ঘরে ঢুকতে গিয়ে হৃদয়নাথ দেখতে পেল সেই ঘরের একটা চেয়ারে চুপ করে বসে আছে তার ছোট বোন বিমলা। কি হয়েছে রে বিমলি, এখানে বসে আছিস কেন? ঘরে গিয়ে একটু শুয়ে পড় না। ঘুম আসছে না মেজদা। মেয়েটা চলে যাওয়ার পর থেকে 2 চোখের পাতা এক করতে পারিনি গো। কি হয়ে গেল বলো তো? এতখানি ভালোবাসার পর যে এমন একটা আঘাত দিয়ে যাবে, এই কথা তো ভাবতেই পারিনি। তরঙ্গিনীর জন্য শোক করছিস বিমলি? সে বেঁচে থাকলেও যে খুব একটা সুখ পেতিস না রে। কপালে অনেক দুঃখ জমা হয়েছিল। এ তুমি কি বলছো মেজদা? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আসলে এই কথাটা আমি বলতে চাইনি। অনেকদিনই ভেবেছি যে তোকে সব খুলে বলি, কারণ তুই তার সই ছিলি যে। তো সেই লজ্জার কথাটা আমি মুখে আনতে পারিনি। লজ্জা? কিসের লজ্জা? কি হয়েছে মেজদা? তোমার মুখখানা এমন এমন কালো হয়ে গেল কেন? তরঙ্গিনীর স্বভাব চরিত্র ভালো ছিল না। তুই কিছু টের পাসনি? মানে এইসব কি বলছো তুমি? কে তোমাকে এই কথা বলেছে? কই কই আমি তো কিছু জানি না। কে আবার বলবে? আমি নিজেই তার লেখা একখানা চিঠি দেখেছি। মানে চিঠি? কাকে লেখা? কি কি আছে সেই চিঠিতে? কাকে লেখা তা আমি জানি না, তবে যাকে লেখা সেই যে আমাদের সর্বনাশটা করতে যাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই। মানে না, সে চিঠির ভাষাগুলো আমি বড় দাদা হয়ে তোকে বলতে পারবো না বিমলি। আচ্ছা আচ্ছা, বলতে না পারো, চিঠিটা দেখাতে তো পারবে? সেটা সেটা আছে তোমার কাছে? আছে। কই 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 দেখাও না আমাকে একবার। আলমারিতে একটা ছোট ড্রয়ার খুলে তরঙ্গিনীর লেখা সেই চিঠিখানা বার করে আনলো হৃদয়নাথ। এই দেখ। দাদার হাত থেকে চিঠিটা নিয়ে তার উপর একেবারে ঝুঁকে পড়ল বিমলা। এক নিঃশ্বাসে সেই চিঠিখানা সবটা পড়ে ফেলল সে। আর তারপর এত শোকের মধ্যেও আলতো একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে।
ও, তাহলে এই ব্যাপার। হাসছিস যে? চিঠির ভাষা সম্বোধনটা দেখলি? দেখলাম বলেই হাসছি। ওই প্রিয়তম সম্বোধনটা দেখেই তুমি সন্দেহ করেছো তো? বুঝতে পেরেছি মেজদা। আমাদের পাড়ায় প্রিয়বালাকে মনে আছে? তাকেই তরঙ্গিনী প্রিয়তম বলে ডাকত। হ্যাঁ, এই চিঠিটা তাকেই লেখা। কি কি বলছিস বিমলি? ঠিক জানিস তুই এটা প্রিয়বালাকে লেখা? হ্যাঁ, আরে হ্যাঁ গো হ্যাঁ, জানি বলেই বলছি তো। ওদের দুটিতে ভারী ভাব ছিল, নিজেদের মধ্যে চিঠি লিখত ওরা। সে চিঠি আমিও তো দেখেছি, কিন্তু কিন্তু এটা তুমি কোত্থেকে পেলে? তোমাকে কে? কি মেজদা? ও মেজদা, আরে কি হলো তোমার? মেজদা, বুক চেপে বসে পড়লে কেন? একটু জল খাবে? শরীর খারাপ লাগছে? হার্টের ওষুধটা খাওনি? নিজে ডাক্তার হয়ে কি যে করো না। বৌদি, ও বৌদি, শিগগির এসো। বিমলা চলে যাওয়ার পর আধো অন্ধকার ঘরে ফাঁকা বুকটা চেপে ধরে চেয়ারে বসে পড়ল হৃদয়নাথ। তার মাথাটা টেবিলের ওপর ঝুঁকে পড়ল, বুক ঠেলে যেন একটা বোবা কান্না উঠে আসছে তার চোখের নিমেষে। সেই সন্ধ্যের ছবিটা তার সামনে ভেসে উঠল। ডাক্তার হয়ে কি অন্যায় করেছে সে? রোগীর যে সময়টা দুর্মূল্য, সেই সময়টাকেই এতখানি অবহেলায় বিনা চিকিৎসায় সে চলে যেতে দিয়েছে। ওই চিঠিটা না দেখলে এমনটা কি সে করতে পারত? নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না হৃদয়নাথ। এবার কি করবে সে? কার কাছে যাবে? কার কাছে ক্ষমা চাইবে? প্রিয়বালার কাছে? এই তুমুল অস্থিরতা বুকে নিয়ে কতক্ষণ সময় কেটে গেছে বুঝতে পারেনি হৃদয়নাথ। বিধুমুখী আর বিমলা তার মাথায় চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে যখন, তখন তার চৈতন্য ফিরল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হৃদয়নাথ বলল, ইস, ছি 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 ছি, এ আমি কি করলাম? আমি কলকাতার বাড়িতে যাব। আমাকে একবার প্রিয়বালার কাছে নিয়ে যেতে পারিস বিমলি? প্রিয়বালা? সে তো আর ওখানে থাকে না মেজদা। এই অঘটনটার পরেই সে তার মাকে নিয়ে সেখান থেকে চলে গেছে। বাড়িতে তালা বন্ধ, কোথায় গেছে কেউ জানে না। কিন্তু কিন্তু তুমি তাকে কেন খুঁজছো? তার কাছে গিয়ে কি করবে তুমি মেজদা? বিমলার কথার কোনো উত্তর দিতে পারল না হৃদয়নাথ। ফ্যাল ফ্যাল করে ছোট বোনের দিকে তাকিয়ে রইল সে। কিছু বলার জন্য ঠোঁট দুটো একটু কাঁপল তার, কিন্তু একটা অক্ষরও উচ্চারণ করতে পারল না। বিমলের হাতটা ধরে শুধু অঝরে কাঁদতে লাগল হৃদয়নাথ। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রিয়তম। আজকের প্রশ্ন, হৃদয়নাথ কোথায় থাকত? গত সপ্তাহের পাথুরে প্রেম গল্পের প্রশ্ন ছিল, শিলাকে নিয়ে কোথায় চলে গেল মানিক? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন বাসুদেব হাজরা, মোহাম্মদ সাদ্দাম, হরিপদ মণ্ডল, কৃষ্ণদাস বিশ্বাস, ছবি বুবুন দাস, অনন্যা নায়েক, স্পন্দনা চক্রবর্তী, সুদীপ পাল ও মঞ্জুর ইসলাম। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।